দেখা হবে, কারণ রাষ্ট্রবিজ্ঞানটা খুব ক্রিটিক্যাল জিনিস। এত সহজ না, একটা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে বা রাজ্য পরিচালনার ক্ষেত্রে অনেক কূটনীতিক বিষয় থাকে অনেকগুলো, ঠিক আছে? তো সেইগুলো আমরা জানবো প্রধানত। তো সেগুলো কি করে জানবো ভালো করে জেনে নিই। আগে রাষ্ট্রবিজ্ঞানের সিলেবাস নিশ্চয়ই তোমাদের বলে দেওয়া হয়ে গেছে, না বলা হয়নি এখনো? আচ্ছা, আমি একবার ছোট করে তো বলে দিচ্ছি, বোর্ডে আর সিলেবাসটা লিখছি না। সেটা হচ্ছে যেটা রয়েছে আমাদের প্রথম যেটা রয়েছে সেটা 6টা ইউনিট আছে আমাদের রাষ্ট্রবিজ্ঞানে। সিলেবাসটা খাতায় লেখা আছে তোমাদের? সিলেবাসটা সবার মুখস্থ থাকতে হবে, না হলে হবে না, ঠিক আছে? প্রথম তোমরা একটা কাজ করো, সিলেবাসটা লিখে নাও। প্রথমে এদিকে লেখো ইউনিট লেখো, ঠিক আছে? আর এইখানে লেখো টপিক বলে লেখো টপিক। আর এই ধারে হচ্ছে লেখো মার্কস বলে লেখো মার্কস। চটপট করে সিলেবাসটা আগে লিখে নাও, তারপরে হচ্ছে বাকিগুলো তো আমরা করাবো। আমাদের সিলেবাসে যেটা প্রথম ইউনিট রয়েছে, 6টা ইউনিট হবে টোটাল, 1 2 3 4 5 6। হ্যাঁ, 6টা ইউনিট আছে। হ্যাঁ, চটপট করে লিখে ফেলো, আমি আর বোর্ডে লিখবো না, বলে বলে দেবো, তোমরা সেটা নিয়ে লিখে নেবে। চলো, 6টা ইউনিটের প্রথম যে ইউনিটটা রয়েছে তার নাম লেখো দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পর্বে আন্তর্জাতিক সম্পর্ক। আন্তর্জাতিক সম্পর্ক, বা বিভিন্ন বইতে এই চ্যাপ্টারটার নাম দেখবে তোমরা ঠান্ডা লড়াই বলে দেওয়া আছে, ঠিক আছে? একই ব্যাপার, এই দুটো চ্যাপ্টার মানে দুটো কনসেপ্টই একই। যখন এইটা এক্ষুনি আজকে পড়াবো তোমাদের, তখন তোমরা বুঝতে পারবে। দ্বিতীয় ইউনিটের নাম লেখো আন্তর্জাতিক সংগঠন ও প্রতিষ্ঠান। আন্তর্জাতিক সংগঠন ও প্রতিষ্ঠান, ঠিক আছে? আন্তর্জাতিক সংগঠন ও প্রতিষ্ঠান। তারপরেরটা লেখো বর্তমান বিশ্বে নিরাপত্তা ব্যবস্থা। বর্তমান বিশ্বে নিরাপত্তা ব্যবস্থা। তার পয়েন্ট লেখো, তারপরের ইউনিট লেখো জাতি গঠনের পথে, জাতি গঠনের পথে প্রতিবন্ধকতা। জাতি গঠনের পথে প্রতিবন্ধকতা, হয়েছে? জাতি গঠনের পথে প্রতিবন্ধকতা। তারপরটা লেখো রাজনৈতিক দল ও দলীয় ব্যবস্থা। 5 নম্বর যে ইউনিটটা রয়েছে রাজনৈতিক দল ও দলীয় ব্যবস্থা, হয়েছে? রাজনৈতিক দল ও দলীয় ব্যবস্থা। আচ্ছা, তারপর লেখো ভারতের পররাষ্ট্রনীতি। ভারতের পররাষ্ট্রনীতি। হয়ে গেল তাহলে আমাদের 6টা ইউনিট। এবার কোন ইউনিটের কত মার্কস রয়েছে সেগুলো আমরা লিখে নেবো। তোমাদের ফার্স্ট ইউনিটে আছে 8টা এমসিকিউ আসবে, 1 × 8 করে নাও। প্রথম ইউনিটটাই 1 × 8, ঠিক আছে? তারপরেরটাই 1 × 8, তারপরটা 1 × 5। 3 নম্বর ইউনিটে 3 নম্বর ইউনিটে 1 × 7 হবে, 1 × 7। তারপর দুটো ইউনিট মানে 4 আর 5, 5 5 করে আসবে, 1 × 5। 4 নম্বর ইউনিটেও 1 × 5 আর 5 নম্বর ইউনিটেও 1 × 5, হয়েছে? আচ্ছা, 6 নম্বর যে ইউনিটটা রয়েছে 1 × 7, দেখে নাও 40 নম্বর হয়েছে কিনা। তাই দুটো 7 7 সাথে 14 আর দুটো 8 8 16, তাহলে ওইখানে হয়ে গেল তোমার 16 আর 14 হচ্ছে 30, আর তোমার হচ্ছে দুটো 5 5 10, এই টোটাল 40 নম্বরের তোমাদের রয়েছে, ঠিক আছে? এইবার এই যে ইউনিটগুলো রয়েছে তার মধ্যে প্রথম যে ইউনিটটা সেটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পর্বে আন্তর্জাতিক সম্পর্ক। এবার কতগুলো কনসেপ্ট আমরা এখান থেকে জেনে নেবো, তারপর প্রশ্নগুলো লেখালেখি শুরু করবো। আগে আমরা বিষয়গুলো খুব ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করি। মনে করা হচ্ছে একদম প্রাথমিক পর্যায়ে তোমরা যখন দেখবে মানুষ আস্তে আস্তে গোষ্ঠীবদ্ধ হচ্ছে, গোষ্ঠীবদ্ধ হয়েছে, হওয়ার পর একটা দল তৈরি হয়েছে বা গোষ্ঠী একজন করে নেতা হয়েছে, হওয়ার পর সেইখান থেকে ধীরে 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 সেই নেতাগুলো পরবর্তীকালে অনেকগুলো পর্যায়ক্রম পেরিয়ে রাজা হয়ে গেছে তারা। আর বংশানুক্রমিক রাজ কিন্তু চলছে, ভেবে দেখো তোমরা। মানে হচ্ছে রাজা মরে যাচ্ছে, তার ছেলেপুলে রাজা হচ্ছে, এইভাবে চলছে। বা কোনো একটা রাজা বাইরে থেকে এসে ওই রাজার হটিয়ে দিলে নিজে রাজা হলো, তার ছেলেপুলের আবার রাজা হচ্ছে। এই যে ব্যবস্থাটা ধীরে ধীরে পরিবর্তন হয়ে সাধারণ মানুষ আবার ভোট দেওয়া শুরু করেছে। এই সাধারণ মানুষদের ভোট দেওয়ার যে অধিকার সেটাকে আমরা কি বলবো? গণতন্ত্র বলবো। এইবার এই গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যেও দেখা যাচ্ছে অনেক সময় এই বংশানুক্রমিকতার ছাপ রয়েছে, বা বিশেষ করে যারা বড় লোক শ্রেণী, উচ্চবিত্ত শ্রেণীর লোকজন, তারা প্রধানত শাসন কার্যে অগ্রসর হচ্ছে বা তারা আস্তে আস্তে ফুলে ফেপে উঠছে। এই যে ব্যবস্থা, এই ব্যবস্থার বিপরীতে একটা ব্যবস্থা শুরু হলো, বিশাল বিশাল বড় বড় আন্দোলন সংগঠিত হলো। সেটার মাধ্যমে কি বলা হলো? যে প্রত্যেকটা মানুষের সমান অধিকার লাগবে। কি বললাম? প্রত্যেকটা মানুষের সমান অধিকার তারা দাবি করে লোকজন সোচ্চার হচ্ছে আস্তে আস্তে। এটা প্রথমে ছোট ছোট পর্যায়ে ছিল, কিন্তু থাকার পরেও
1717 সালে একটা বিশাল বড় ঘটনা ঘটে গেল, যেটাকে রুশ বিপ্লব বলা হয়ে থাকে। সেখানে কি হলো, তৎকালীন যে রাশিয়ার রাজা রয়েছে তার বিরুদ্ধে কমিউনিস্ট যারা লোকজন, তোমরা রাষ্ট্রবিজ্ঞান পড়েছো মানে এই কমিউনিজম থেকে শুরু করে বা বামপন্থা ডানপন্থা এগুলো সবার জানতেই হবে মাস্ট। তাহলে সেখানে কি, যারা মনে করো ওই ধরনের লোকজন, তাদের বিরুদ্ধে, সেই রাজার বিরুদ্ধে লড়াই করছে সাধারণ মানুষজন, সবাই জেগে উঠেছে। লেনিনের নাম তোমরা শুনেছো, মার্কসের নাম শুনেছো। এরা কি করেছে, এই সমস্ত লোকজনের নেতৃত্বে বা এদের যে ইনফ্লুয়েন্সে বা এদের যে ভাবধারা রয়েছে সেইটাই অনুপ্রাণিত হয়ে সাধারণ মানুষজন রাশিয়ার রাজার বিরুদ্ধে লড়াই করেছে। তারা কি চাইছে, আমাদের সবার সমান অধিকার হবে, এটা তারা চাইছে, প্রত্যেকটা মানুষের সমান অধিকার হবে। এইবার তারা সমাজতন্ত্র প্রতিষ্ঠা করতে চেয়েছে। তাহলে বিভিন্ন চারদিকে যারা ওই রকম ধরনের পুঁজিপাতি লোকজন, আমেরিকা, ইংল্যান্ড, ফ্রান্স, তারা সব রাশিয়ার রাজার কিন্তু হেল্প করেছে। করা সত্ত্বেও রাশিয়ার যে সাধারণ জনগণ তারা কিন্তু জয়লাভ করেছে। করার পর সে রাশিয়ার রাজতন্ত্র বা জার যে তন্ত্র সেটা বিনাশ ঘটলো। ঘটার পর রাশিয়ার নতুন যে শাসন ব্যবস্থা এলো বা রাশিয়ার একটা নতুন নাম হলো, যেটার নাম হচ্ছে ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিকস। মানে এইখানে যে দেখো এই রাশিয়া দেখতে পাচ্ছ তো, এই রাশিয়ার সঙ্গে এই অঞ্চল, এই যে অঞ্চলগুলো রয়েছে এইগুলো সব তখন অ্যাড হয়ে গেল। এত বড় এলাকা তখন হয়ে গেল ইউএসএসআর। তার নাম হয়ে গেল ইউএসএসআর। এরা কিসে বিশ্বাস করে, সমাজতন্ত্রে বিশ্বাস করে। উল্টো দিকে তোমার অপোজিটে এখানে দেখো মার্কিন যুক্তরাষ্ট্র রয়েছে, আমেরিকা, এই আমেরিকা, এখানে তোমার ইংল্যান্ড আছে, ফ্রান্স আছে, এরা সবাই কি করলো, এরা তোমার তখন মিলে এরা সবসময় পুঁজিবাদী লোকজন। এরা কি বলতে চাইছে যে আমার দেশের যা সম্পত্তি শুধুমাত্র সরকারের অধীনস্থ থাকবে না, অনেকগুলো বেসরকারি লোকজনের হাতেও থাকবে। মানে যারা শিল্পপতি আছে তারাও উন্নতি লাভ করবে। করার ফলে এরা যে কনসেপ্টটাই যেতে চাইছে, যে মনে করো আমার দেশে একটা শিল্পের উন্নতি হলো, মনে করো বড় বড় কলকারখানা হলো, এই ধরনের যে জিনিসপত্রগুলো হলো, একটা মানুষের কাছে সেই টাকাটা সঞ্চিত যদি থাকে, সে বড় হবে মানে আমার দেশের উন্নতি হবে, আর্থিকভাবে উন্নতি লাভ করবে, এইটাই বিশ্বাস করে। আর যারা কমিউনিস্ট রয়েছে বা সমাজতন্ত্রী লোকজন যারা রয়েছে, তারা কি বলতে চাইছে, যে আমার টোটাল যে সম্পত্তি সেটা কোনো একজনের কাছে কুক্ষগত থাকবে না বা 10 জনের কাছে থাকবে না, সবার কাছে সমানভাবে থাকবে। এই সমাজতন্ত্রে এরা বিশ্বাস করে। আর মার্কিন যুক্তরাষ্ট্রের লোকজনরা বলতে চায় যে সমাজতন্ত্রের ভাবনাটা ভালো, কিন্তু ওটা বাস্তবে কোনোদিন সম্ভব নয়, সবার মধ্যে সমান অর্থ থাকা সম্ভব নয়। এই দুটো পুরো বিপরীত ধর্মী ভাবধারা। এই ঠান্ডা লড়াইয়ের যে চ্যাপ্টারটা বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী যে জিনিসটা আমরা পড়বো, পুরো এই দুটো কনসেপ্টের উপর রয়েছে। তাহলে একদিকে কি রয়েছে, পুঁজিবাদী লোকজন যারা, তাহলে পুঁজিবাদী কারা, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে মানে আমাদের ইংল্যান্ড রয়েছে, ফ্রান্স রয়েছে, এরা সবাই পুঁজিবাদী। আর আমার সমাজতান্ত্রিক কারা, সেটা হচ্ছে এখন রাশিয়ার কথা আমরা শুনবো, পরে ফের এন্ট্রি নেবে, চীন এন্ট্রি নেবে, আর অন্য অন্য দেশ আছে, সেগুলো আমরা পরে যাচ্ছি। এখনো পর্যন্ত তোমার এই যে নতুন যে যুদ্ধ হচ্ছে, আমার ইরান বলো আমেরিকা বলো, এইখানেও কিন্তু এখনো দুটো লড়াই। বলা হয়ে থাকে ঠান্ডা লড়াই 45 বছর মাত্র চলেছিল, ঠান্ডা লড়াই শেষ হয়ে গেছে। তুমি কিন্তু এখন যদি তুমি এখনকার প্রেক্ষাপটে যদি তুমি দাঁড়িয়ে দেখো, এখনো ঠান্ডা লড়াই আছে। এটা কিভাবে আছে সেটা আমি পরে বলছি। একটা ভেতরে ভেতরে একটা দুটো দল সবসময় যেন হয়ে হয়ে যাচ্ছে, সেটা কোথায় যাচ্ছে সব আমরা যাবো, আলোচনায় যাবো। আগে এই প্রেক্ষাপটটা আলোচনা করিনি। তাহলে এরকম যখন হচ্ছে, তখন কিন্তু রাশিয়া হু হু করে নিজেদের উন্নতি লাভ করছে। আর আমেরিকা আসে তখন কিন্তু চাইছে, ওরা কিন্তু চেয়েছিল প্রথম থেকে যে রাশিয়াটা ওখানেই দমে যাক, ইউএসএসআর ওখানেই নষ্ট হয়ে যাক, 1717 দিকে শেষ হয়ে যাক। কিন্তু কেন পারেনি তারা তখন নষ্ট করতে, কারণ প্রথম বিশ্বযুদ্ধ আছে। প্রথম বিশ্বযুদ্ধে পুরো পৃথিবীর মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে কারা, জার্মানি মাথা ব্যথা হয়ে যায়, বিসমার্কের নেতৃত্বাধীন জার্মানি, তুমি ভেবে দেখো। তারপরে ফের প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়ে গেল, আমেরিকার একটা মহামন্দা দেখা দিয়েছে, তা ওরা নিজেদের সামলাবে না ওদিকে রাশিয়ার তোমার বন্ধ করে, রাশিয়ার দমিয়ে দেবে, পারবে না। সেই জন্য করে ওইদিকেও মাথা ঘামায়নি। তারপরে হঠাৎ করে আবার জার্মানি ফের প্রথম বিশ্বযুদ্ধে যা ধাক্কা টাক্কা খেলো, টুকরো ফুকরো হলো, প্রচুর ক্ষয়ক্ষতি হলো, ফাইন টাইন চাপানো হলো। চাপানোর পরে ফের দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য জার্মানি প্রস্তুত হয়ে গেল। কার নেতৃত্বে আবার প্রস্তুত হলো, হিটলারের নেতৃত্বে। ইতালি আবার ওদিকে মুসোলিনির নেতৃত্বে উত্থান ঘটেছে। তখন এবার ফের ওরা যে রাশিয়ার সামলাবে সে সুযোগ নেই তো, ওরা তখন কি করছে, জার্মানি সামলাতে যাচ্ছে। জার্মানি হয়ে গেছে এদের প্রধান শত্রু। কার কার প্রধান শত্রু হয়ে গেছে, আমেরিকার প্রধান শত্রু হয়ে গেছে, এবং তার সঙ্গে সঙ্গে রাশিয়ার প্রধান শত্রু হয়েছে। কেন হয়েছে এটা বুঝতে হবে। তাহলে তোমরা এই ঠান্ডা লড়াই অ্যাকচুয়ালি দুটো দল কারা কারা, একটা আমেরিকা, একটা রাশিয়া। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধে তুমি দেখবে একই দলে ছিল কিন্তু আমেরিকা আর রাশিয়া। কেন ছিল সেটা আমি যাবো। তাহলে ওখান থেকে ধরো সমাজতান্ত্রিক আর পুঁজিবাদীদের মধ্যে অনেক মতভেদ রয়েছে, কিন্তু এমন একটা মানুষ মাঝখানে তুলে এলো, মনে করো তোমাদের দুজনের মধ্যে ঝগড়া আছে, কিন্তু আমি তৃতীয় এমন একটা ব্যক্তি, আমি তোমার ধরেও মারছি, ওর ধরেও মারছি, তখন তোমার দুজন কি করবে, জোট বেঁধে নেবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে এই ঘটনাক্রম ঘটেছে। মানে এইটা এমন একটা জিনিস যেখানে দুটো বিরোধী পক্ষ, পুরো ভিন্ন মতাদর্শে বিশ্বাসী দেশ, কিন্তু তারা একত্রিত হয়ে কাজ করছে শুধুমাত্র জার্মানির আটকানোর জন্য। হিটলারের নেতৃত্বে জার্মানি তৈরি হয়েছে। এবার হিটলার কি চাইছে, যে আমি একা নিজের বলে পুরো ইউরোপ দখল করে নেবো। হিটলার প্রধানত চাইছে ইউরোপের সব দেশ বিষয়ে আমার আমার অস্তিত্ব থাকবে, জার্মানরাই হচ্ছে সেরা জাতি। ওদিকে হিটলার, এবার তার সঙ্গে তার আবার বন্ধুত্বপূর্ণ একটা দল, যার নাম হচ্ছে ফ্যাসিস্ট দল মুসোলিনি।
ওরা জোট বেঁধেছে একদিকে গিয়ে। তখন হচ্ছে এবার ফের প্রথম প্রথম হিটলার আর তোমার হচ্ছে রাশিয়ার সম্পর্কটা ভালো ছিল, জার্মানি আর রাশিয়া। রুশ জার্মান অনাক্রমণ চুক্তি বলে একটা জিনিস ওরা করেছিল, তার মাধ্যমে দুজন দুজনা বলেছে আমরা আক্রমণ করব না, কিন্তু হিটলার আবার নিজে উপজে সেই নীতিটা ভেঙে দিয়েছে। তখন রাশিয়াও শত্রু হয়ে গেছে। যাওয়ার পরে আমেরিকা রাশিয়া একসাথে যোগদান করেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ তোমার শুরু হয়েছে 1 সেপ্টেম্বর 1939 সালে। সেখানে দুটো অ্যালায়েন্স হয়েছে, মানে দুটো দল হয়েছে। একদিকে ছিল ইতালি, জার্মানি, আর তাদের সঙ্গে ছিল হচ্ছে জাপান, এশিয়া থেকে জাপান। জাপানটাও ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার আমি বলছি। আর উল্টো দিকে কারা কারা ছিল? ইংল্যান্ড ছিল, রাশিয়া ছিল, আমেরিকা ছিল, ফের ফ্রান্সও ওদের সঙ্গে ছিল, চীনও ছিল, ওর সঙ্গে জুড়ে গেছিল চীন। এতগুলো দেশ ওরা একত্রিত হয়ে গেছে। ক্লিয়ার হলো কি বললাম? তাহলে কার কার বলেছি আমরা? ইউকে মানে ইউনাইটেড কিংডম, যেটা ইউএসএ ছিল, ইউনাইটেড মানে স্টেটস অফ আমেরিকা যেটা ছিল, আর তার সঙ্গে রাশিয়া, ইউএসএসআর। রাশিয়া কিন্তু এখনকার রাশিয়া তখনকার রাশিয়া আলাদা, ইউএসএসআর ছিল। আর তার সঙ্গে তোমার চীনও ছিল এশিয়া থেকে। চীনের যদিও এ আছে জায়গাটা। লড়াই হচ্ছে, হতে হতে কি করেছে, দুদিক থেকে দুজনরা আক্রমণ করেছে। দেখো এইখানে এই জার্মানি রয়েছে, সবাই দেখতে পাচ্ছে এই জার্মানি। জার্মানি আকারটা তখন বড় ছিল। এই জার্মানি, জার্মানির এই দিকটা কোন দিক? পূর্ব দিক। পূর্ব দিকে তোমার রাশিয়া, আর এদিক থেকে রয়েছে আমেরিকা। দুদিক থেকে দুজনের জাঁতা কল আক্রমণ করেছে জার্মানির উপরে। হিটলার নিজে মারা গেছে, তোমরা সবাই জানো, আত্মহত্যা করে। জার্মানির শক্তি ওখানে শেষ হয়ে গেল, ইতালিও শেষ হয়ে গেল। শেষ পর্যন্ত একমাত্র লড়াই চালাচ্ছিল জাপান, লড়াই চালাচ্ছিল ওদের বিরুদ্ধে। আর আমেরিকা কি করলো? টুক করার পারমাণবিক বোমা ফেলে দিল। কোন দুটো শহরের উপরে? হিরোশিমা আর নাগাসাকি। এই দুটো শহরের উপর দুটো পারমাণবিক বোমা ফেলে দিল। দিলে জাপানও পুরো একদম চুপ করে গেল, আর কোনো সাউন্ড নেই, কোনো বন্ধ। এইখানে মোস্ট ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে এই পারমাণবিক বোমাটা। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত পৃথিবীর একমাত্র পারমাণবিক বোমা ছিল কার হাতে? আমেরিকার হাতে। বলা হয়ে থাকে আমেরিকার হাতে যা টোটাল পারমাণবিক অস্ত্র ছিল, পৃথিবীর 7 বার করে ধ্বংস করা যেত তৎকালীন সময়। 7টা পৃথিবী এরকম ধ্বংস করে দেওয়া যেত, এটা বলা হয়ে থাকে। ওপেন হেইমার বলে একজন আমেরিকার বিজ্ঞানী, সে তো পারমাণবিক বোমা প্রধান তৈরি করে, যারা সিনেমা বেরিয়েছে জানেন, অস্কার টস্কার পেয়েছে, বিশাল কাণ্ড সব। ওখানে ওই পারমাণবিক বোমা আবিষ্কার করেছে। প্রথম হচ্ছে, তাহলে পারমাণবিক বোমা এমন একটা জিনিস, ছোট একটা যদি আমি ফেলে দিই একটা কোনো দেশের উপরে, পুরো দেশটা নিশ্চিহ্ন হয়ে যাবে। কয়েক মুহূর্তের মধ্যে পুরো মানুষ মারা যাবে। হিরোশিমা নাগাসাকির গল্প নিশ্চয়ই তোমরা শুনেছো। বিগত বলা হয়ে থাকে যে 100 বছরে যা ছেলেপুলে জন্মেছে, মনে করো তাহলে যেই সময় যারা পেটে ছিল তারা নয় বিকলাঙ্গ হয়েছে বা মারা গেছে, বিষয়টা আলাদা। কিন্তু 100 বছর পরেও যা ছেলে মেয়ে হয়েছে সেই অঞ্চলের লোকজনের মধ্যে সব পোড়া খোঁড়া কানা এরম হচ্ছে। কেন? মানে পারমাণবিক বোমার এত যে ওর মধ্যে তেজস্ক্রিয়তা আছে, জিনের মধ্যে ঢুকে গেছে, জিনের মধ্যে। মনে করো আমার জিনে যদি ঢুকে যায়, আমার পরবর্তী যে কোনো পরে আমি ধরো বেঁচে গেছি, আমার পরবর্তী প্রজন্মে যারা আসবে তারা 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 সব এরকম অবস্থা হবে। মানে ভেবে দেখো, হ্যাঁ, কত তেজস্ক্রিয়তা ভেবে দেখো। এইরকম অবস্থা, তাহলে পুরো পৃথিবী ভয় পেয়ে যাবে না আমেরিকার দিকে? বিশাল ভয় পেয়ে গেছে। কিন্তু এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শেষ হলো, এইবার ওই যে দুটো, সেই অনেকদিন আগে থেকে দুজনের বিরোধ ছিল, তোমাদের দুজনের মধ্যে বিরোধ ছিল আমি বললাম, শুধু ওই সময় জার্মানির সামলানোর জন্য একসাথে বেঁধেছিলে। আবার যখন শেষ হয়ে গেছে, দুজন এবার আলাদা আলাদা হওয়া শুরু হয়ে গেছে। দুজন আলাদা আলাদা হচ্ছে, দুজনের মধ্যে 45 বছর। তাহলে 45 সালে আমার শেষ হয়ে গেছে, 1945 সালে আমার 2রা সেপ্টেম্বর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ। এবার জার্মানিটা কি হবে? তাহলে দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটা ভাগ আমার নিয়েছে হচ্ছে এরা, আমেরিকা নিয়েছে, আর ওর যারা অ্যালায়েন্স আরা ছিল, ইংল্যান্ড ছিল, ফ্রান্স ছিল, ওদের টুকটাক করে এরা নিয়েছে একটা ভাগ। আর একটা ভাগ তোমার পেয়েছে রাশিয়া, পূর্ব ভাগটা রাশিয়া, পশ্চিম ভাগটা পেয়েছে কারা? আমেরিকা। এইবার রাশিয়া কি করেছে, ও কিন্তু বার্লিনটা পেয়েছে। জার্মানির যেটা রাজধানী সেটা হচ্ছে বার্লিন, রাশিয়ার দিকে হিসেব মতো পড়েছে ভাগ করার পরে। এবার রাশিয়া কি করেছে, বার্লিনও ফের দুটো ভাগ করে নিয়েছে। বার্লিনের সব রাস্তাঘাট বন্ধ করে দিয়েছে রাশিয়া। জানে এবার তাহলে খাদ্য ফাদ্য যাতায়াত সব বন্ধ হয়ে যাবে, নগর যদি বন্ধ করে দিই তখন তাহলে আমার পশ্চিম জার্মানিটাও আমরা পেয়ে যাব। এভাবে বন্ধ করে দিই। কিন্তু তখন আমেরিকা আর ইউরোপের যারা বন্ধু ছিল, তারা উপর থেকে প্লেনে করে খাবার দাবার সব সরবরাহ করেছে, করে রাশিয়ার ওটা পূর্ণতা পায়নি। আর ওখান থেকে দুটোই যে অ্যালায়েন্স তৈরি হলো, মানে কিছু কিছু লোক রাশিয়ার নেতৃত্বাধীন, মানে রাশিয়া কি চায় যে সবার সমান অধিকার, এই সমাজতান্ত্রিক আদর্শে যারা বিশ্বাসী তারা রাশিয়ার দিকে যেতে চাইছে, আর যারা হচ্ছে পুঁজিপতি আদর্শে বিশ্বাসী তারা আমেরিকার দিকে যেতে চাইছে। এই মতো অবস্থা, পুরো পৃথিবী দুটো ভাগে ভাগ হয়ে গেছে, মানে দুটো অ্যালায়েন্সের দিকে সবাই যেতে চাইছে। এইবার তোমাদের যদি এবার এইখানে একটা ছোট প্রশ্ন আছে যে স্যার, হঠাৎ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আমেরিকা এত উন্নতি লাভ করলো, তাহলে ইংল্যান্ড কেন করলো না? দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে পর্যন্ত ইংল্যান্ড তো পৃথিবীর সবচেয়ে বড় শক্তি ছিল। আমেরিকারাও তো ইংল্যান্ডের দাসত্ব গ্রহণ করেছিল অনেক বছর, তাই না? ভারত থেকে শুরু করে বলা হয়ে থাকে ইংল্যান্ড যারা ইউরোপের মানে ব্রিটিশ সাম্রাজ্যের নাকি সূর্য কোনদিন অস্ত যেত না। তার কারণটা কি? মানে পৃথিবীর এমাতা থেকে উত্তর মেরু থেকে শুরু করে দক্ষিণ মেরু পর্যন্ত সব ইংল্যান্ডের রাজত্ব। তাহলে ইংল্যান্ড কেন পেল না? ইংল্যান্ড যে এতদিন ধরে উপনিবেশগুলো গড়ে রেখেছিল, সবার সঙ্গে তো লড়াই করতে হচ্ছে। আমরা স্বাধীন হওয়ার জন্য ইংরেজদের লড়াই করছি, আফ্রিকার লোকজনের ইংরেজদের সঙ্গে লড়াই করছে, সবাই তো লড়াই করছে। এই করতে করতে ইংরেজরা পুরো বিধ্বস্ত, ওদের আর কিচ্ছু নেই। লড়াই করে 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 ওরা ক্লান্ত হয়ে গেছে পুরো।
ইংল্যান্ডের মধ্যে কোনো শক্তি নেই। আর মেন পয়েন্ট যেটা, আমেরিকার কাছে বিশাল পরিমাণ পারমাণবিক শক্তি ছিল। আর রাশিয়া তাহলে এত উন্নতি লাভ করলো, রাশিয়া অনেক বড় এলাকা, 16টা ছোট ছোট অঞ্চল বা ছোট ছোট রাজ্য নিয়ে, উপরাষ্ট্র নিয়ে হচ্ছে রাশিয়া গঠন করা ছিল। ইউএসএসআর ছিল তখন। এই দুটো শক্তি পরপর আছে। এবার বিশ্বে অনেক দিন ধরে দুজনের টানাপোড়েন চলছে 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 বিভিন্ন ভাবে। এইবার এই মুহূর্তে আমেরিকা তো দাদাগিরি খুব দেখাচ্ছে, দেখাতে 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 1949 সালে কি করলো, রাশিয়া প্রথম পারমাণবিক বোমা উৎক্ষেপণ করলো। তাহলে পৃথিবীতে আবার দুটো দেশ হয়ে গেল পারমাণবিক শক্তির দিক থেকে, আমেরিকা ফের রাশিয়া। রাশিয়া 1949 সালেও করেছে। 1949 সালে আর একটা গুরুত্বপূর্ণ ঘটনা আছে। আমেরিকা কি করেছে, ও দাদাগিরি দেখাতে গিয়ে ইংল্যান্ডের যে সমস্ত এলাকা রয়েছে, ইংল্যান্ডের আশপাশে যে সমস্ত দেশ রয়েছে, তাদের সব ভয়ভূত দেখিয়েছে যে দেখো আমার কাছে শক্তি আছে পারমাণবিক, তোমার যে আক্রমণ করবে তাহলে তোমার আমি রক্ষা করবো, তাহলে আমরা সবাই মিলে একটা দল গঠন করি, সেটার নাম হচ্ছে ন্যাটো। সবাই মিলে কি তৈরি করেছে, ন্যাটো। এটাও 1949 সালে হয়েছে ন্যাটো, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। এত অনেকগুলো দেশের নিয়ে ন্যাটো করেছে। এই ইউক্রেনের যে রাশিয়ার যে যুদ্ধ হচ্ছে, আমেরিকা ইউক্রেনের সাহায্য করছে কেন, ওই ন্যাটোর সদস্য বলে। এইবার ওই সদস্যভুক্ত দেশদের কি বললো, যে তোমাদের 12 জনের মধ্যে যদি কারোর উপর কেউ আক্রমণ করে, তাহলে আমরা মনে করবো সবার উপর আক্রমণ হয়েছে। ধরো ওখানে 12টা দেশ আছে, সেই 12টা দেশের একটা দেশের উপর তুমি ধরো আক্রমণ, অন্য একটা দেশ আক্রমণ করলো, তাহলে 12টা দেশ সব কি করবে, সেখানে সৈন্য পাঠাবে যুদ্ধ করার জন্য অন্যজনের সঙ্গে। এটা ন্যাটো। এটা অ্যাকচুয়ালি শুনতে খুব ভালো জিনিস। এই ভারতের সেই যে অধীনতামূলক মিত্রতা নিতে ছিল না, যে তোমার দেশে আমার একটা হচ্ছে সৈন্যবাহিনী থাকবে, যখন অন্যজন তোমার আক্রমণ করবে আমি তোমার সাহায্য করব, হেল্প করব। কিন্তু অ্যাকচুয়াল বুদ্ধিটা অন্যরকম। এই করে করে আমেরিকা অ্যাকচুয়ালি সবার উপরে নিজের অস্তিত্ব রাখতে চাইছে। একটা বড় আমেরিকার সৈন্যবাহিনী অন্য অন্য দেশে থাকে, খোঁজ নিয়ে দেখবে তুমি, আফগানিস্তানে দীর্ঘ বছর ছিল, কুয়েত, আরব থেকে শুরু করে সব জায়গায় সৈন্যবাহিনী রেখে দিয়েছে। এই যে ইরানের যুদ্ধ হচ্ছে, ইরান আরবের কেন আক্রমণ করতে যাচ্ছে হঠাৎ করে, আরবের আক্রমণ করতে যাচ্ছে না, কিসের আক্রমণ করতে যাচ্ছে, আরবে আমেরিকার যে সেনা ঘাঁটি রয়েছে তার উপর আক্রমণ করতে চাইছে। মানে আমেরিকা এখন কি করেছে, বিভিন্ন দেশে ও সৈন্য ঘাঁটি করে রেখেছে, আরবের সঙ্গে বন্ধুত্ব করেছে, করার পর বলছে তুমি যেখানে আমার বন্ধু, তাহলে তোমার একটা বড় জায়গা দাও, আমার কিছু সেনাবাহিনী ওখানে থাকবে। এটা থাকার সুবিধা কি, সুবিধা হচ্ছে আমেরিকা পুরো পৃথিবীতে দাদাগিরি করতে আছে। তো আরবের পাশের বাড়ির লোকজন যদি আরবের আমেরিকার সঙ্গে গদ্দারি করে, ও অত দূর থেকে গিয়ে আক্রমণ করবে, ওই আরবে ওর যা সৈন্যবাহিনী আছে সেটা নিয়ে ওকে আক্রমণ করবে। এটা একটা সুবিধা। আর কি, আরবের যারা রাজা রয়েছে বা যারা প্রধান লোকজন, তাদের ওই নিয়ন্ত্রণ করবো ওই সৈন্যবাহিনীর চাপে, তাদের বেশি চালাকি মারতে পারবে না। আর আমেরিকার সাথে চালাকি মারতে পারবে কি, কারণ ও তো সৈন্যবাহিনী সবসময় ওখানে মজুদ রয়েছে। ভেবে দেখো তুমি ভালো করে, মনে করো এই আরবের গল্প হলো বাদ দাও, তুমি এমনি গ্রামে গ্রামে ছোট ছোট গল্প ভেবে দেখো। মনে করো যুগদিয়া বেনিপুরের মধ্যে চুক্তি হয়েছে, ধরো যুগদিয়া একটু শক্তিশালী, ধরো সাপোজ আমি ধরে নিচ্ছি, যুগদিয়া বেনিপুরে বললো তোমার এই 2-4টে ঘর বাড়ি আমার দিয়ে দাও, আমার কিছু লোকজন ওখানে থাকবে, যদি বাইরে থেকে তোমার কেউ আক্রমণ করে আমি তোমার দেখাশোনা করবো বলে। সেই জন্য আর আমার যদি ওইখানে সবসময় সশস্ত্র বাহিনী, বেনিপুরের যা বাহিনী তার থেকে হেভি বাহিনী আমার ওখানে রয়েছে, আর বেনিপুরের যে রাজা সে আমার উপর কোনো চালাকি মারতে পারবে, যুগ দেওয়ার চালাকি মারতে পারবে, কি করে মারবে? ও তো জানে যদি আমি চালাকি মারি এখানে সৈন্যবাহিনী রেডি, একদম ঠুসে দিয়ে চলে যাবে আমার এখানে। ওই করে করে আমেরিকা পৃথিবীর অন্য অন্য দেশের উপর নিজের যে কায়েম করতে যাচ্ছে শক্তিগুলো, এখন দেখতে পাচ্ছ চারদিকে দেশের উপর আক্রমণ করছে, তাহলে ওখান থেকে গিয়ে আর আক্রমণ করতে হচ্ছে না। আমেরিকার বিশাল বড় ফোর্স রয়েছে। তুমি যদি বলো স্যার আমেরিকা এত বড় ফোর্স করে, তাহলে অন্য দেশ কেন করতে পারছে না? কেন করতে পারছে না? পুরো পৃথিবী কিসে চলে, ডলারে চলে। ডলার কার দেশের কারেন্সি? আমেরিকার কারেন্সি। সব টাকার মালিক তো ও, ডলার তো সব ওর হাতে। ও যা হবে, আমেরিকা যত ক্ষয়ক্ষতি হবে ডলারের মূল্য তত বাড়বে। কিন্তু ভারতে মনে করো একটা বিশাল বড় যুদ্ধ হয়েছে, ভারতের কিন্তু মূল্য কমে যাবে আর আস্তে আস্তে, কিন্তু আমেরিকার যদি কোনো ক্ষয়ক্ষতি, আর ডলারের মূল্য বাড়বে, মারলে আমাদেরও টাকা ভ্যালু কমে যাবে আস্তে আস্তে। ব্যাপারটা এরকম, সব ঘুরিয়ে কেস হবে। ডলার তো সব আমেরিকার হাতে, পুরো পৃথিবীর সবচেয়ে ভালো কারেন্সি তো ডলার। মেন ব্যাপারটা এটা, তুমি দেখো সব জায়গায় ডলারের হিসেবপত্র। তো বিষয়টা আমেরিকা এই জন্য পুরো আস্তে আস্তে পৃথিবীতে এগোচ্ছে। তো আমরা যে আসল জায়গায় এবার যাই, এবার যারা ওই সমাজতান্ত্রিক দেশ তারা ধীরে ধীরে কি করছে, রাশিয়ার দিকে যাচ্ছে। আর যারা হচ্ছে পুঁজিবাদী দেশ তারা হচ্ছে যাচ্ছে আমেরিকার দিকে। এবার সবসময় ভেবে, সমাজতান্ত্রিক ব্যবস্থায় টাকাটা কি আছে, সবার মধ্যে ছড়িয়ে রয়েছে, ভাগ করা রয়েছে। আর পুঁজিপতি ব্যবস্থায় টাকাটা একটা কেন্দ্রে মোটামুটি কুক্ষিগত হয়ে রয়েছে। সেই জন্য আমেরিকা বিভিন্ন জায়গায় ব্যয় করতে পারছে, হেল্প করতে পারছে, বা এই ন্যাটো ফ্যাটো গুলো করে আস্তে আস্তে ইউএসএসআর এর ক্ষমতা কমে যাচ্ছে। এরাও নিজেদের মধ্যে অনেকগুলো দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে, কারণ তৎকালীন সময়ে ইউএসএসআর এর একটা পার্শ্ববর্তী এলাকা, এখানে চীন আছে, দেখো চীন, এই এদের প্রতিবেশী দেশ, চীনেও তোমার হচ্ছে কমিউনিজম তৈরি হয়েছে। হওয়ার পরে এদের নিজেদের দুজনের মধ্যে আবার দ্বন্দ্ব দেখা যাচ্ছে, সেই জন্য একটা সমস্যা। আর অভ্যন্তরীণ এই যে ছোট ছোট দেশগুলো রয়েছে, আমেরিকা ভেতর থেকে ওদের রসদ যোগাচ্ছে। 16টা দেশ নিয়ে বললাম না, ছোট 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 রাজ্য নিয়ে ইউএসএসআর গঠিত, তাদের ছোট ছোট রসদ যোগাচ্ছে। তাহলে ওই করতে করতে ইউএসএসআর ভেঙে গেল তোমার হচ্ছে 1991 সালে। ইউএসএসআর পুরো ভেঙে গেল, গেলে হচ্ছে এবার দেশটা আস্তে আস্তে ঠান্ডা লড়াইটা শেষ হয়ে কি হলো, তোমার হচ্ছে প্রধানত তৈরি হয়ে গেল একমুখী তোমার রাজ্য তৈরি, মানে পুরো পৃথিবী একমুখী চলে এলো, দ্বিমুখী আর থাকলো না। এবার ঠান্ডা লড়াইয়ের মধ্যে অনেকগুলো আরো ছোট ছোট বিষয় রয়েছে।
কি বিষয় হচ্ছে, আফগানিস্তানে দুটো দেশ সব সৈন্যবাহিনী পাঠিয়েছিল, দুজন সব এক কায়েম করতে চেয়েছিল। পৃথিবীর যে সমস্ত দেশ রয়েছে সব জায়গায় এরা দুজন মিলে যাচ্ছে। সেই আমরা যখন ছোটবেলায় দল হয় দেখবে, ক্লাসে একজনের সাথে আমার ঝগড়া হয়েছে, তাহলে তুই আমার দলে না ওর দলে, তুই বল। আর ইয়ে মনে করো যে কোনো একজন তোমার দলে চলে গেল ভুল করে, এবার আমি তখন বলবো ফে তার রবার দেবো না, একটা পেন্সিল দেবো না, একটা টিফিন দেবো, আমার দলে চলে আয়। চেষ্টা এইরকম। পৃথিবীটা পুরো 45 বছর ডাইরেক্ট যুদ্ধ হয়নি, কিন্তু যুদ্ধের থেকে কম কিছু হয়নি এরকম ব্যাপার। মনে করো দুটো দল পুরো লড়াইয়ের জন্য রেডি, দা কাস্তে যা খুশি আছে রেডি, মাঝখানে মনে করো পুলিশ দাঁড়িয়ে আছে, জানে পুলিশটা গেলেই মারবে, এরকম একটা ব্যাপার। তো সেই রকম অবস্থা হয়েছে পুরো 45 বছর পৃথিবী এরকম একটা অবস্থা, কখন বোম পড়ে কখন বোম পড়ে অবস্থা। দুটো দেশ পুরো রেডি কিন্তু কোনোভাবে লড়াইয়ে জড়াচ্ছে না। এমতো অবস্থায় জাতিপুঞ্জ আবার হয়েছে, পরের চ্যাপ্টারে আমরা জানবো। জাতিপুঞ্জ মোটামুটি দুদিকে সবাই থামিয়ে রাখার চেষ্টা করছে। এইবার এই দুটো দেশের মধ্যে এত যে ঝামেলা, অনেক অনেক বিষয়ে তো মধ্যস্থতা করার দরকার হয়েছে, তাই না? মানে কেউ কেউ মাঝখানে থেকে তো সামলাবে, ধরো দুটো ফ্যামিলির ঝগড়া হচ্ছে, গ্রামের কিছু কিছু বড় লোকজন যায় না, যে বলে এই থামো, কি হয়েছে বলো, তুমি এসো, বিচারে বসে, এইসব করে না। এই দুটো দেশের মধ্যস্থতাকারী একটা জিনিস আছে, যেইখানে আমাদের ভারতের হচ্ছে সুপার পাওয়ারটা জরুরি। সেই সময় দাঁড়িয়ে আমেরিকাও চাইছে ভারত আমেরিকার পক্ষে আসুক, আর রাশিয়াও চাইছে ভারত রাশিয়ার পক্ষে আসুক। সবে আমরা স্বাধীন হয়েছি, তুমি ভেবে দেখো 45 সালে কি হয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছে, আর হচ্ছে তখন ঠান্ডা লড়াই আস্তে আস্তে শুরু হয়েছে, সবে কোল্ড ওয়ারটা একদম উঠছে, দুটো দল চারদিকে সব দলাদলি করছে, বন্দুক করছে চারদিকে পৃথিবী জুড়ে। আর আমরা সবে 47 সালে স্বাধীন হয়েছি। এই সময় আমেরিকাও চাইছে আমাদের দিকে, রাশিয়াও চাইছে আমাদের দিকে। তবে এখনো পর্যন্ত যা আমাদের পররাষ্ট্রনীতি, সেখানে দেখা যাচ্ছে আমাদের কিন্তু অ্যাকচুয়াল প্রকৃত বন্ধু হচ্ছে রাশিয়া। যখন যা হয়েছে একদম দু হাত ভরে ভারতের সাহায্য করেছে। আমেরিকা বরং মাঝে মাঝে পাকিস্তানের পক্ষে বিশাল পরিমাণে যায়, কিন্তু রাশিয়া সব সময় ভারতের পক্ষে থাকে। বিশাল ভালো বন্ধু ভারত রাশিয়ার, মানে ভারতের বিশাল বড় বন্ধু হচ্ছে তোমার রাশিয়া। তো সে যাই হোক, এই মতো অবস্থায় আমাদের যে জওহরলাল নেহরু, উনি একটা নতুন পথ বেছেছে, যে আমরা দুটো দলের কোনোটাই যাব না, আমরা মিড পয়েন্টে থাকবো। যখন যে ঠিক করবে তার কথা আমরা ঠিকঠাক করে বলবো। ভারতের পররাষ্ট্র নীতি যখন আমরা পড়বো, তোমরা এই বিষয়টা খুব ক্লিয়ার ভাবে দেখবে। আমরা কখনো রাশিয়ার পক্ষে পুরোপুরি যাইনি, কখনো আমেরিকার পক্ষে পুরোপুরি যাইনি, মাঝখানে রয়েছে। তো প্রথম প্রথম সবাই বলছে তো আত্মহত্যার সামিল, পৃথিবীর দুটো শক্তিধর দেশ, তার মাঝখানে তুমি একা হঠাৎ করে থাকতে পারবে, কোনোভাবে করতে পারবে কি? কিন্তু জওহরলাল নেহরু এত সুন্দর ডিপ্লোম্যাট ছিলেন, উনি উনি প্রথম প্রথম পররাষ্ট্র মানে বিদেশ যে মন্ত্রী, সেটা পত্র ওনার কাছে রেখেছিলেন, যাতে চারদিকে সব সামলানো যায়। সেই জন্য করে উনি কি করছে, দুটো দেশের মধ্যস্থতা করছে সব সময়। দুজনের মধ্যে যা ঝামেলা হচ্ছে, কারোর তো মাঝখানে থেকে সামলাতে হবে, তাহলে কে সামলাচ্ছে? সেটা ভারত সামলাচ্ছে। ওই জন্য ধীরে ধীরে পুরো পৃথিবী ভারতের নেতৃত্বের ওই ঘরে যাও বাবা, ওই ঘরে বসো। তাহলে পুরো পৃথিবী জুড়ে ভারতের এই নেতৃত্বের বিশাল নাম হয়ে গেছে। এইবার বিভিন্ন দেশ থেকে, তোমার ইয়ামেন থেকে, মধ্য এশিয়ার বিভিন্ন দেশ থেকে, আফ্রিকার বিভিন্ন দেশগুলো, সব লোকজন ভারতে আসছে। এবার ভারতের বড় বড় নেতারা সব ভারতের জওহরলাল নেহরুর কাছে আসছে, এসে বলছে তাহলে এই দুটো দেশের মধ্যে না গিয়ে আমরা কি করে থাকতে পারি। সেই জন্য একটা নতুন আন্দোলন শুরু হলো, যেটাকে বলা হয় জোট নিরপেক্ষ আন্দোলন। ওরা কোনো দিকে যায়নি। এই জোট নিরপেক্ষ আন্দোলন পরের দিন আলোচনা করবো, দুটো পার্ট আছে, আজকের আর পরের দিন এই চ্যাপ্টারটা পুরো আমাদের শেষ হয়ে যাবে। তাহলে কি বললাম, পুরো পৃথিবী দুটো ভাগে ভাগ হয়ে গেছে। একটা হচ্ছে মার্কিনদের পক্ষ থেকে, তারা হচ্ছে কি পুঁজিবাদী শক্তি, আর একটা হচ্ছে সমাজতান্ত্রিক শক্তি। এবার এই দুটোর জনার মাঝখানে কোনো দলে না গিয়েও প্রথম শুরু করেছে জোট নিরপেক্ষ আন্দোলন জওহরলাল নেহরু বা আমাদের ভারতবর্ষ। তারপরে আরো বিভিন্ন দেশ এসে এর সঙ্গে যোগদান করেছে। চীনের প্রধানমন্ত্রী এসেছে ভারতবর্ষে, এসে পঞ্চশীল নীতি তৈরি করেছে, দুজন মিলে চুক্তি করেছে অনেকগুলো। অন্যান্য দেশ থেকে বিভিন্ন বড় বড় নেতারা, দক্ষিণ আফ্রিকার নেতারা, তারপরে আফ্রিকার বিভিন্ন দেশের নেতারা এখানে এসছে, এসে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখাশোনা করে বলছে না, এইভাবে আমরা চলবো সবাই মিলে, আমরা তৃতীয় বিশ্ব তৈরি করব। দুদিকে দুটো ভাগ এমনিতে হয়ে রয়েছে, আমরা এমন একটা জায়গায় থাকবো, আমরা কোনো যুদ্ধে যেতে চাইবো না, আমরা সবসময় নিজেদের একটা ভালো অবস্থান রাখতে চাইবো। বিশাল সম্মান ছিল জওহরলাল নেহরুর পুরো পৃথিবী জুড়ে। আমেরিকাও যেমন সম্মান করতো, রাশিয়াও সম্মান করতো। ওরা প্রথম থেকে সবসময় চাইতো ভারত যে কোনো একটা দিকে চলে আসুক। ভারত কোনো দিকে যায়নি, মিডিলে থেকে দুদিকে সবসময় সামলে সামলে রেখেছে। ওই জন্য জাতিপুঞ্জের বিশাল বড় হচ্ছে আমাদের ছিল। জাতিপুঞ্জটা অ্যাকচুয়ালি কি জন্য তৈরি করা, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী পর্বে আর কোনো তৃতীয় বিশ্বযুদ্ধ যাতে না হয়, পৃথিবী যেন দুটো ভাগে ভাগ না হয়ে বিভিন্ন সময় যুদ্ধ না করে, আর পৃথিবী জুড়ে শান্তি থাকবে, সবাই মিলে ভালোভাবে থাকবো, শিক্ষা ব্যবস্থা থাকবে, স্বাস্থ্য ব্যবস্থা ঠিকঠাক থাকবে, এই জন্য জাতিপুঞ্জ তৈরি করা। আগে তো তোমরা নিশ্চয়ই জানো, প্রথম বিশ্বযুদ্ধে বা জাতিসংঘ হয়েছিল, সে তো ভেঙে গেল সব, সে তো আর হয়নি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে বলে ওটা পুরো ভেঙে গেছে, জাতিপুঞ্জ তৈরি হয়েছে। কিন্তু আমাদের যখন রাশিয়া সোভিয়েত রাশিয়ার পতন হয়ে গেছে, তখন জাতিপুঞ্জের আর কোনো ভ্যালু নেই। এখন অ্যাকচুয়ালি জাতিপুঞ্জ তোমার কে চালায়? নামে পৃথিবী জুড়ে জাতিপুঞ্জ বলে আমরা সব দিকে ঠিকঠাক আছি, আমরা নিরপেক্ষ থেকে সিদ্ধান্ত নিই, কিচ্ছু নয়। এখন আমেরিকা যা বলে জাতিপুঞ্জ তাই, নামে মনে মনে রেখেছে যে আমি নিরপেক্ষ, সবকিছু ঠিকঠাক আছে,
কিন্তু চালাচ্ছে অ্যাকচুয়ালি তোমার আমেরিকা ভিতর থেকে বিভিন্ন সংস্থা দিয়ে পুরো জাতিপুঞ্জের ঘিরে রেখেছে, কোনোভাবে এগোতে পারছে না বিষয়টা। ঠান্ডা লড়াইয়ের যে কথাটা আমরা বলছিলাম, ঠান্ডা লড়াইয়ের মোট 6টা পর্যায় রয়েছে। কটা পর্যায়? 6টা পর্যায়। প্রথম পর্যায়ে একদম দ্বিতীয় বিশ্বযুদ্ধ যা শেষ হচ্ছে 1945 সালে, সেখান থেকে শুরু করে 1949 সাল পর্যন্ত। এই সময়কার সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে জার্মানির দুটো ভাগ। আমি তখন ম্যাপে দেখাচ্ছিলাম জার্মানির দুটো ভাগ হয়েছে। পূর্ব দিকের ভাগটা কারা পেয়েছে? তোমার হচ্ছে রাশিয়া পেয়েছে, আর পশ্চিম দিকের ভাগটা আমেরিকা এবং তার যারা বন্ধু ছিল তারা পেয়েছে। এইটা প্রথম পর্যায়ের একটা ভাগ। প্রথম পর্যায়ের পরে যারা সোভিয়েত ইউনিয়নের দিকে ঝুঁকছে, যারা তাদের বিরুদ্ধে যাওয়ার জন্য আমেরিকার তখন কংগ্রেস, আমেরিকার যে জাতীয় সভা হয় সেটাকে কংগ্রেস বলা হয়, সেই কংগ্রেসের ট্রুম্যান বলে একজন একটা নীতি ঘোষণা করে, যে মানে হচ্ছে যারা যারা সোভিয়েত ইউনিয়নের পক্ষ ছেড়ে দেবে, দিয়ে আমেরিকার দিকে আসতে চাইবে, পুঁজিবাদীর দিকে আসতে চাইবে, তাদেরকে আমরা সাহায্য করব। এটা ট্রুম্যান নীতি বলা হয়, এটা ঘোষণা করা হয়েছিল। তারপর দ্বিতীয় পর্যায়ে আমরা চলে যাচ্ছি। দ্বিতীয় পর্যায়ে একটা মোস্ট ইম্পর্টেন্ট ঘটনা আছে, যেটা তোমরা সবাই এখন জানো, সেটা আমি বলে দিচ্ছি। যখন ওই আমাদের যে জার্মানি ছিল, জার্মানি একটা উপনিবেশ ছিল, তার নাম হচ্ছে কোরিয়া। কোরিয়ার গল্প নিশ্চয়ই সবাই জেনেছে, এখন জানো কিম জং উনের নাম শুনোনি তোমরা? তো এই কোরিয়াটা প্রথম পেয়েছে, আমাদের সোভিয়েত রাশিয়া এই কোরিয়ার অংশীদারিত্বটা পেয়েছে বা উপনিবেশটা পেয়েছে। বরাবর ওই দেশটা আসে, তখন ওর মধ্যে গিয়ে আমেরিকা নাক গলিয়েছে, নিয়ে কোরিয়ার মধ্যে একটা অভ্যন্তরীণ দ্বন্দ্ব তৈরি করা হয়েছে। সেই দ্বন্দ্ব তৈরি করার পরে 38 ডিগ্রি একটা অক্ষরেখা রয়েছে, ওই অক্ষরেখা বরাবর কোরিয়াকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা উত্তর কোরিয়া, একটা দক্ষিণ কোরিয়া। বুঝতে পারছো কি বললাম? তাহলে এর পরে একটা ঘটনা রয়েছে তৃতীয় পর্যায়ের ক্ষেত্রে, যেটা তোমাকে বলা হচ্ছে কিউবা ওয়ার্স চুক্তি বলে একটা চুক্তি হয়েছে। প্রথম সে আমেরিকার ন্যাটো করেছিল না, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন বললাম, ওর যেহেতু অনেকগুলো দেশ নিয়ে ন্যাটো করেছে বলে, তখন আমাদের সোভিয়েত রাশিয়া কি করেছে, ওর বিপরীতে একটা চুক্তি করেছে বিভিন্ন দেশের নিয়ে, যেটাকে বলা হচ্ছে ওয়ার্স চুক্তি বলা হচ্ছে। কি চুক্তি বলছি আমরা? ওয়ার্স চুক্তি বলছি। এটাকে চলে গেল আমার তৃতীয় পর্যায়ের ক্ষেত্রে। দ্বিতীয় পর্যায়ে তোমার সময়কালটা হচ্ছে 1950 থেকে 1953, আর তৃতীয় পর্যায়ের সময়কাল হচ্ছে 1954 থেকে 1959। এটা তৃতীয় পর্যায়ের ঘটনা। তাহলে দ্বিতীয় পর্যায়ে কোরিয়া ব্যবস্থাটা আমরা জানলাম, কোরিয়ার যে দুটো ভাগ হলো সেটা জানলাম। একটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের মদতে, মানে যেহেতু ঝামেলা সৃষ্টি করেছে বলে কোরিয়াটা দুটো ভাগ হয়েছে। কি বরাবর ভাগ হয়েছে? 38 ডিগ্রি অক্ষরেখা বরাবর ভাগ হয়েছে। আচ্ছা, তৃতীয় পর্যায়ে ওয়ার্স চুক্তি হয়েছে, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। চতুর্থ যে পর্যায়ে রয়েছে সেইখানে একটা সংকট রয়েছে, যেটাকে বলা যায় কিউবা সংকট। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। তোমরা যত বড় হবে একটা মানুষের নাম শুনবে, যার নাম হচ্ছে ফিদেল কাস্ত্রো। বিশাল মহান একটা মানুষ। কিভাবে বলি তাহলে একটু। আমাদের ক্যারিবিয়ান যে সাগর রয়েছে, মানে যেখানে অ্যাকচুয়ালি ওয়েস্ট ইন্ডিজের যে এলাকা, ওইখানে একটা ছোট মতো দেশ আছে, তার নাম হচ্ছে কিউবা। ভারতীয় যে দ্বীপপুঞ্জ রয়েছে সেখানকার একটা দেশের নাম হচ্ছে কিউবা। এই কিউবা প্রথমে পুঁজিবাদী লোকেদের জন্য ছিল, সেইখানে এত অত্যাচার করছে। কিউবা প্রথমে স্পেনের উপনিবেশ ছিল। কার স্পেনে? স্পেনের উপনিবেশ। স্পেন এখানে শাসন করতে, স্পেন তো ইউরোপের একটা দেশ, তোমরা জানো। স্পেনে যখন হচ্ছে উপনিবেশ থেকে কিউবা যখন স্বাধীন হয়েছে, তখন একটা নতুন চুক্তি হচ্ছে, প্ল্যাট চুক্তি বলে একটা চুক্তি হয়েছে, আমেরিকা যুক্তরাষ্ট্রের সঙ্গে করেছে। আমেরিকা প্রথমত মদত দিচ্ছে, বিভিন্ন জায়গায় তেল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় সাহায্য করতে, হেল্প করছে। ওখানে মেশিন পত্র বসিয়ে বড় বড় কারখানা করে চেষ্টা করছে যাতে হচ্ছে কিউবার উন্নতি করা যায়। ওই বলে নামে নামে ঢুকেছে, ঢুকে এবার সব দিকে কিউবার উপর পুরো নিজের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে। কিউবার যে সমস্ত শাসক রয়েছে তারা আমেরিকার কথা ছাড়া চলতেই পারে না। এই দেখে দেখে পুরো কিউবার লোকজন পুরো বীতশ্রদ্ধ হয়ে গেছে, পুরো যে আমেরিকা সব দখল করে নিচ্ছে। কিউবা থেকে প্রচুর যা উৎপাদন হচ্ছে সব আমেরিকা এনে চলে যাচ্ছে, ওরা টাকা পয়সা সব। তখন কিউবার লোকজন বিশাল বড় আন্দোলন করেছে। একটা ছাত্র নেতা, মানে স্টুডেন্ট, একজন নেতা, স্টুডেন্ট লিডার, তার নেতৃত্বে কিউবার নতুন করে একটা স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে। তার নাম হচ্ছে ফিদেল কাস্ত্রো, যে আমেরিকাকে দু চোখে দেখতে পারতো না একদম। ফিদেল কাস্ত্রো যতদিন বেঁচে ছিল কোনোদিন আমেরিকার সঙ্গে ভালো সম্পর্ক রাখেনি। এই কিউবার জন্য যখন এই কিউবা ওদিকে আমেরিকার যারা তখন কিউবার যে শাসক বাতিস্তা, ওই বাতিস্তাও আমেরিকার দিকের লোক, ওরও আমেরিকা বিভিন্ন পারমাণবিক বোমা টোমা বিভিন্ন সবকিছু দিয়েছে, একদম সব রেডি করে। আর এদিকে ফিদেল কাস্ত্রোর নেতৃত্বে এটা সাহায্য করেছে রাশিয়া। এই দুটো দলের মধ্যে জয়ী হয়ে গেছে তোমার হচ্ছে কারা? ফিদেল কাস্ত্রোর লোকজন। ফিদেল কাস্ত্রো আস্তে আস্তে গিয়ে পুরো আমেরিকার সব যত চিনি কল, বিভিন্ন কারখানা সব বন্ধ করে দিয়েছে, দিয়ে দিয়ে ধীরে ধীরে রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলছে। এই সময় পুরো লড়াই হবে হবে অবস্থা, মানে ওই জন্য কিউবার ক্ষেপণাস্ত্র সংকট বলে একটা জিনিস আছে, কিউবা সংকট বলা হয়। আমাদের যে পরীক্ষাটা হলো এই পরীক্ষাটা পড়েছিল কিউবা সংকট কি। তো সেই সময় পুরো লড়াই হবে হবে অবস্থা, কিন্তু আমেরিকা রাশিয়ার যারা প্রধান প্রধান লোকজন একদম লাস্ট মিনিটে এসে ওরা বলছে থাক, লড়াই ফড়াই করে লাভ নেই, বন্ধ করো বলে কিউবা নিজে নিজে আস্তে আস্তে আর এ করে আমেরিকার সব যত ওদের লোকজন ছিল, আমেরিকান এমবেসিতে অনেক লোকজন থাকতো, সেই লোক সংখ্যা একদম কমিয়ে 10-এর নিচে নামিয়ে এনেছে। আস্তে আস্তে আমেরিকার হাত থেকে নিজেরা হচ্ছে বার করে নিয়ে চলে গেছে। ক্লিয়ার হলো কি বললাম? তাহলে এটা হয়ে গেল আমাদের চতুর্থ পর্যায়ের ঘটনা, হয়ে গেল কিউবা সংকটটা।
তারপরে পঞ্চম পর্যায়ে যেটা রয়েছে, যেটাকে দাঁতাত বলা হয়, ফরাসি ব্যবস্থা এটাকে বলা হয়, মানে বিভিন্ন যে উত্তেজনাপূর্ণ পর্ব সেটা আস্তে আস্তে ঝিমিয়ে পড়ছে। কেন ঝিমিয়ে পড়ছে বলতো? আমেরিকা তো আস্তে আস্তে নিজেদের ক্ষমতাটা বাড়াচ্ছে, আর ইউএসএসআর নিজেদের মধ্যে দ্বন্দ্বের মধ্যে আস্তে আস্তে যাচ্ছে। তো যাচ্ছে, যেতে যেতে আস্তে 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 বিষয়টা দুর্বল হয়ে পড়ছে। তো দুর্বল হয়ে পড়তে পড়তে একদম শেষ পর্যায়ে যখন চলে এলো, ষষ্ঠ পর্যায়ে, সেটা 1973 থেকে বলা হয় 1988 সময়। সেইখানে বিশেষ করে এবারে আমাদের যারা বলা হয় থাকে ইসরায়েলের উপর একটা এই সমস্যা তৈরি হচ্ছে। ভিডিওটা এতক্ষণ তোমরা দেখলে, ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, তোমাদের যে যে জায়গাগুলো প্রয়োজন রয়েছে আর যা যা বিষয়ে তোমরা আমাদের সঙ্গে কথোপকথন করতে চাও কমেন্ট করবে। আরেকটা বিষয় কি, ডেসক্রিপশনে আমরা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর, ফেসবুক পেজের যে লিঙ্ক রয়েছে সেটা, তার সঙ্গে ইনস্টাগ্রাম পেজ, টেলিগ্রাম পেজের সমস্ত লিঙ্ক দিয়ে রেখেছি। সেখান থেকে সরাসরি সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমাদের সঙ্গে যুক্ত হও। বিশেষ করে ডেসক্রিপশনে যে হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে সেখান থেকে তোমার ক্লাসের গ্রুপটা তুমি জয়েন করো, যাতে আমরা সবসময় তোমাদেরকে বিভিন্ন আপডেট দিতে পারি। ঠিক আছে? তাহলে সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে, আর বেশি বেশি করে পড়াশোনা করতে হবে। কারণ আমরা কিন্তু এই সেমিস্টারে কত পেতে চলেছি? 40-এ 40। তাহলে দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে। আজকের মতো এই পর্যন্ত, টাটা।